তো হ্যাঁ, হ্যালো, কি অবস্থা? হ্যাঁ 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 আমরা শুরু করছি। রাফি ভাই একটু ক্যামেরাটা দিয়ে ওঠান। এই আমরা শুরু করতে পারি। আসলে শিয়ান খুব সম্ভবত একটু মুশকিল আছে, ও বাইরে। তো যদি সম্ভব হয় আমরা শুরু করি। ও মাঝপথে এসে জয়েন করলো। আমরা খুব সম্ভবত লাইভেও আছি, রাইট? জি জি। তো আমরা আর মানুষকে বিরক্ত না করে আমরা স্টার্ট করি। Hello and welcome everyone to the first episode, season 5 of IISF Talks. এই এডিশনটার টাইটেল হচ্ছে ইন কনভারসেশন উইথ দ্য কিউরেটরস এন্ড অর্গানাইজার্স অফ IIUSFF। আমাদের এবারে হচ্ছে ফেস্টিভ্যালের 16th এডিশন এবং পার্টনার হিসেবে আছেন রয়্যাল নরওয়েজিয়ান এমবাসি ইন বাংলাদেশ এবং ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ। তো আজকের যে আইএসএফ টক্স, এটাতে মূলত আমরা যেই জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেস্টিভ্যালের অর্গানাইজেশন এবং আমাদের যেই একটা ভাস্ট অ্যামাউন্ট অফ ফিল্ম সাবমিট হয় প্রতি বছর, সেটা থেকে আসলে কিভাবে একটা নির্দিষ্ট পরিমাণ সিনেমা সিলেক্ট করা হয়। এই জন্য মূলত কিউরেটরদের সাথে এই আয়োজনটা করা। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে শুরু করি কোশ্চেন দিয়ে। জি। আচ্ছা, মজা। আচ্ছা, প্রথমে হচ্ছে মোত্তাকিন রাফি ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে কিউরেশন প্রসেসটা সম্পর্কে একটু যদি ডিটেইলে বলতেন, কারণ দেখা যায় যে থাউজেন্ডস অফ সাবমিশন আসে, সেটা থেকে টপ 200 সিলেক্ট করা লাগে, তারপর টপ 50 সিলেক্ট করা লাগে, তো সেটা আসলে কিভাবে করে? আচ্ছা, তো মানে দেখা গেছে যে প্রত্যেকবারই তো আসলে আমাদের 1400 থেকে 1500-র মতো সাবমিশন আসে, কখনো কখনো 2500-ও আসছে। তো আমি আসলে এটা বলতে চাই না যে সবগুলা সিনেমা স্ক্রিনিং অবধি না, সবগুলা সিনেমাই আসলে স্ক্রিনিং অবধি, কারণ যেহেতু স্টুডেন্টরা বানাচ্ছেন, তারা লিমিটেড রিসোর্সের মধ্য দিয়ে বানাচ্ছেন। প্লাস আমাদেরও আসলে কিছু সীমাবদ্ধতা থাকে, যে 2500টা তো আসলে আমরা দেখানো আমাদের পক্ষে পসিবল না। তো এখান থেকে আসলে আমরা দেখা গেছে যে প্রথমে 600 থেকে 700টা অনেক বেশি নাম্বার পায়, ওটা আমরা সিলেক্ট করি। এরপরে ওই 600 থেকে 700টার মধ্যে হচ্ছে গিয়ে আমরা আবারও রিওয়াচ দেই। আমাদের কাছে মনে হয় যে এই 200টা হচ্ছে গিয়ে হয়তো স্ক্রিনিং অবধি, ওই 200টা আবার রিওয়াচ দেওয়ার পরে ওইখান থেকে টপ 100 আসে, ওই 100টা আবার রিওয়াচ দেওয়ার পরে ওখান থেকে টপ 50 আসে। তো এভাবে আসলে জিনিসগুলো আগায় আর কি। রাবি ভাই এখানে যদি কিছু অ্যাড করতেন। হ্যাঁ, আসলে সাবমিশন তো দিনকে দিন বাড়ছে, আমি যতটুকু জানি। এবং আমাদের সময় আমি যখন আসলে আপনাদের মতন করে ছবিগুলো দেখার সুযোগ পেতাম, তখন দেখতাম যে অনেক দেশ থেকে অনেক ছবি আসতো। সবগুলোকেই দেখানোর একটা ইচ্ছা থাকতো যে অ্যাটলিস্ট স্ক্রিনিং পর্যন্ত দেখাই, কারণ অনেক কষ্ট করে সবাই অনেক ছবি বানায় দেশ বিদেশ থেকে। সেই ছবিগুলোকে সবসময় দেখানো সম্ভব হয় না। বাট কোন আমাদের ওই যে রাফি যেটা বললো যে কিছু লিমিটেশনস থাকে আমাদেরও। সেই লিমিটেশনস গুলোকে ওভারকাম করে যতগুলো ছবি দেখানো সম্ভব হয় সবগুলো ছবি আমরা দেখানোর চেষ্টা করি। আর তারপর যখন হচ্ছে কম্পিটিশন সেকশনে যেইগুলো ভালো করে তাদেরকে আমরা জুরির হাতে আমাদের
আমাদের অনারেবল জুরি যে যারা যেবার থাকেন তাদের কাছে পাঠাই, সেগুলোকে অ্যাওয়ার্ডেড করবার একটা গুরু দায়িত্ব দিয়ে। তো আমরা বোধহয় আমি যতটুকু জানি এখন পর্যন্ত এই ছবিগুলো জমা পড়ে অন্যতম একটা মাধ্যম হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির অফিস কক্ষে এসে জমা পড়ে কিছু ছবি। কিছু ছবি হচ্ছে ফিল্ম ওয়েবসাইট, ফ্রি হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে ফিল্ম ফ্রি হতে হয়। এবার কি হচ্ছে সেটা সম্পর্কে একটু জানতে চাই আপনাদের কাছে। এবার ফিল্ম ফ্রি কিভাবে, ওয়েতেই এবার সাবমিশন কেমন কত? সাবমিশন, কেমন ছবি দেখছেন আপনারা, সেটাও নিয়েও যদি একটু জানাতেন। আচ্ছা, এবার হচ্ছে 1438টা ফিল্ম ইন টোটাল সাবমিট হয়েছে 76 কান্ট্রি থেকে। তবে এবার অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে মাত্র 16টা ফিল্ম সাবমিট হয়েছে। তো এটাও একটা প্রশ্ন আর কি আপনার কাছে, যে এবার কেন সাবমিশন এত কম? কারণ কোভিড এর সময় আমরা দেখছিলাম যে বাংলাদেশ থেকে হিউজ নাম্বার অফ একটা সাবমিশন ছিল। এইটা আমার জন্য বলা মুশকিল, কারণ এবার তো আমি আপনার সাথে সংযুক্ত না। তবে আমি যতটুকু জানি যে আমাদের এই ফেস্টিভ্যালটাকে বাংলাদেশের স্টুডেন্ট ফিল্ম মেকাররা খুব ইম্পর্টেন্স দেয়, এবং হচ্ছে অনেকে সারা বছর ধরে অপেক্ষা করে থাকে কখন এইখানে দিতে পারবে। কারণ বেশ অনেক বছর ধরে আমরা করছি এই ফেস্টিভ্যালটা। আমি হয়তোবা কিছুদিন আপনাদের সাথে কাজ করতে পারছি, আপনারা এখন করতেছেন। কিন্তু এই মুহূর্তে কি কারণে মাত্র 16টা সাবমিশন হয়েছে সেটা জানি না, কিন্তু আমরা প্রতিবার যেভাবে চেষ্টা করতাম আগে সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে জানাতে পারি। আমরা তো হচ্ছে হ্যাঁ, পিয়ান ভাই হচ্ছে জয়েন। বাহ বাহ, হ্যালো শিয়ান, কি অবস্থা? এই তো জয়েন করলাম, সবাইকে দেখে ভালো লাগছে, সবাইকে শুভেচ্ছা। আমরা কি লাইভ? হ্যাঁ, আমরা লাইভ আছি। আচ্ছা, আমরা হ্যাঁ লাইভে আমরা কি নিয়ে কথা বলছি? হ্যাঁ, শিয়ান আমি তোমাকে একটু ধরা দিচ্ছি। শিয়ানকে একটু পরিচয় করে দেওয়ারও ব্যাপার আছে। শিয়ান হচ্ছে আমার বন্ধু, ব্যাচমেট, এবং হচ্ছে আমরা হাওয়াই লস্কর ব্যাচের ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি। এবং শিয়ান হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির। তো সেই জায়গা থেকে হোস্ট কে আসলে আজকে? আমি হচ্ছে আলাপটা আমার কাছে চলে আসছে, তো সেই জন্য আমি একটু আচ্ছা এখান থেকে কানেক্ট করে দিচ্ছি। So, আচ্ছা এখন হোস্ট আমাদের আনিয়া। আনিয়া হচ্ছে বলছেন যে এবার আনফরচুনেটলি বাংলাদেশি ছবি হচ্ছে মাত্র 16টা সাবমিট হয়েছে। তো এটার একটা কি কারণ হতে পারে একটা ধারণা চাওয়ার চেষ্টা করছি। তো আমি এইবার যেহেতু নাই, তো আমি এক্স্যাক্টলি জানি না কি কারণে আসলে রিচ আউট করা যায় নাই। তো যখন আমরা আসলে প্রচুর সাবমিশনস পাইতাম বাংলাদেশ থেকে, সেই একটা ছোট এক্সপিরিয়েন্স বা কিভাবে আমরা কানেক্ট করতে পারছিলাম সেই এক্সপিরিয়েন্সটা বলতে পারি চাইলে। তো এইখানে আমার মনে হয় শিয়ান আরো ভালো বলতে পারবে, আমি আমার জায়গা থেকে কিছুটা একটু অ্যাড করে যাই। তো আমরা খুব সম্ভবত আহ, মানে ওই জিনিসটা আরেকবার বলতে চাই যে বাংলাদেশের স্টুডেন্ট ফিল্ম মেকারদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং হচ্ছে যে অনেকে অনেক সারা বছর ধরে ওয়েট করে থাকে যে কখন হচ্ছে আসলে সাবমিট করা যাবে, বা এবার রুলস এন্ড রেগুলেশন নিয়ে ওদের অনেক ধরনের কনসার্ন থাকে। তো আমরা যেভাবে রিচ আউট করি, প্রথমত হচ্ছে নিজেদের ইউনিভার্সিটিতে তো এটা ম্যানুয়ালি জানানোর একটা সুযোগ থাকে। এছাড়া অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলা কিংবা যারা স্টুডেন্ট ফিল্ম মেকার আছে সেই সব কমিউনিটিতে আমরা আসলে খুব সম্ভবত মানে যে কোনো ভাবে হোক যোগাযোগ করার চেষ্টা করি অন্যান্য ফিল্ম সোসাইটি গুলোতে। সেগুলোতে আমরা হচ্ছে কানেক্ট করার চেষ্টা করি যারা ছবি বানিয়েছে। ইভেন কোভিড এর সময় একটা খুব টাফ টাইম ছিল, তখনও হয়তো আমাদের সাবমিশন অনেক বেশি ছিল বাংলাদেশি ফিল্ম মেকারদের। ওই ফিল্ম সোসাইটি গুলো আসলে নিজেদের ফিল্ম মেকারদের বা সব স্টুডেন্টকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতো যে আহ, এই ফেস্টিভ্যালটা আবার অনগোয়িং হচ্ছে, এবং এখানে সবাই সাবমিট করে। তো ওই সময় আমরা খুব সম্ভবত ফর্চুনেট ছিলাম, অনেক প্রচুর সাবমিশন আসতো। এইবার কেন আসে না এটা আমি জানি না। আহ, আহ, কি কারণ হইতে পারে? এমনও হইতে পারে যে আসলে এই বছরে অনেকে এখনো ফিল্মিং এর সুযোগ পায় নাই ঠিকঠাক ভাবে, বা কিংবা সময় মতো শেষ করতে পারে নাই। সেদিকে এটা একটা ইন্টারাপ্ট রিজন করবো? হতে পারে। হ্যাঁ, প্লিজ প্লিজ। আচ্ছা, আমার ধারণা এই যে বাংলাদেশ থেকে কম সাবমিশনের ব্যাপারটা, এটা এই বছরের আসলে বিচ্ছিন্ন ঘটনা না। মানে আমরা যেবারের
এক্সপিরিয়েন্স আমার একদম নাম্বার সহ মনে আছে। ধরেন যদি 12th এডিশনটাকেই ধরি, সেবারও কিন্তু আমাদের অফিসিয়াল যে 200 সিলেকশন, সেখানে কিন্তু আমরা 15টার বেশি কিন্তু বাংলাদেশি ফিল্ম ছিল না। হয়তো আমাদের এরকম ছিল যে আমাদের 2500 ফিল্মের মধ্যে হয়তো 200টা বাংলাদেশি ফিল্ম ছিল, কিন্তু এর বেশি কিন্তু আসলে হবে না, এর আশেপাশেই হবে। আর এবার যদি সেই হিসেবে 1400 সামথিং ফিল্মের মধ্যে আসলে দেখা যাবে রেশিওটা আসলে কাছাকাছি। তো আসলে এটা কিন্তু আমাদের একটা অনগোয়িং স্ট্রাগল, যেটা আমরা আসলে কয়েক বছর ধরে দেখতেছি যে বাংলাদেশি ফিল্মের সাবমিশনটা আমরা যতটা চাই তত বেশি আসলে না। এবং দেখা যায় যে ফাইনালি এই কারণে সিলেকশনও আসলে তুলনামূলক হচ্ছে যে হয়তো রেশিওটা 10%-এ কখনোই পৌঁছায় না অফিসিয়াল সিলেকশনের, এর কমই থাকে আসলে। তো এইটা আসলে আমার মনে হয় একটা অনগোয়িং স্ট্রাগল। এখন এটার পিছনে আসলে কারণটা কি সেটা অনেকভাবে, যেমন সাইদি যা যা বললো সবই ঠিক, যে আমরা আসলে রিচ আউট করার চেষ্টা করি, আমরা ইনফর্মটা করি যে ফেস্টিভ্যালটা হচ্ছে, আপনারা জমা দেন। এবং আমার ধারণা যে এটা আসলে এবারের এডিশনে আসলে কোনো না কোনো ফর্মে হয়ে থাকার কথা। এটা যারা অর্গানাইজিং একদম প্রত্যক্ষভাবে জড়িত আছেন তারা বলতে পারবেন যে আসলে কি হয়েছে। বাট এখানে আসলে কিছু বিষয় আছে যেটা নিয়ে আসলে এটা আমাদের ভাবা দরকার আর কি, আর একটু, যে কেন হচ্ছে আমাদের, মানে আমরা চেষ্টা করতেছি যে সেই চেষ্টাটাকে আরো কোনোভাবে আমাদের আহ মানে বেশি করা সম্ভব কিনা, বা আমাদের চেষ্টাটা আসলে অন্য কোনো ওয়েতে করলে আসলে বেশি ইফেক্টিভ হবে কিনা, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মানে টোটাল যে, চিয়ান বোধহয় একটু মিউট হয়ে গেছে। হ্যাঁ, টোটাল যে সাবমিশন জমা পড়ে সেটার মধ্যে আসলে মানে বাংলাদেশ ফিল্মগুলোকে আমরা আসলে মানে কতটা সিলেক্ট করতে পারতেছি, বা যতটা জমা পড়ছে তত তার মধ্যে আসলে খুব কমই কি সিলেক্ট করতে পারতেছি কিনা। তো এখানে আমার মনে হয় যে দুইটা দিক থেকে দেখা দরকার আছে, একটা হচ্ছে আমাদের দিক থেকে চেষ্টা, আর একটা হচ্ছে যে মানে টোটাল যে ধরনের সাবমিশন আমরা পাই তার মধ্যে আসলে বাংলাদেশি ফিল্মগুলার অবস্থা কি অন্যান্য দেশের ফিল্মগুলার সাথে কম্পেয়ার করে। তো এখানে আমার ধারণা আমরা পরে হচ্ছে স্পন্সরশিপ এবং অর্গানাইজিং এর অন্যান্য বিষয়গুলো নিয়ে আলাপ করব। তখন আমরা হচ্ছে যে আরো কিছু বিষয় কানেক্ট করে বলবো না, যে কিভাবে আসলে মানে আহ, অনেকগুলো স্ট্রাগল তো থাকে অর্গানাইজিং এর ক্ষেত্রে। তো দেখা যায় যে কিছু স্ট্রাগল আসলে অন্যান্য স্ট্রাগলের থেকে বেশি এফোর্ট বা বেশি অ্যাটেনশন আমাদের ডিমান্ড করে ফেলে অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের এফোর্ট এবং অ্যাটেনশনটা আসলে আমরা সঠিক ডিরেকশনে সবসময় দিতে পারি কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার আর কি। তো এটা নিয়ে আমরা মনে হয় যে পরবর্তীতে অর্গানাইজিং এর ওই জায়গাটা নিয়ে যখন আলাপ করব তখন আরো বলা যেতে পারে। আর সাইদি যেটা বলতেছিলেন আমার মনে হয় যে কন্টিনিউ করতে পারেন, এইটুকুই বলার ছিল আর কি। আচ্ছা, তাহলে মুত্তাকিম ভাই, আপনাকে একটু প্রশ্ন করি যে আপনি তো এবার হচ্ছে ম্যাক্সিমাম ফিল্মই দেখেছেন আর কি। তো শিয়ান ভাই যেটা বললো যে বাংলাদেশ থেকে যেগুলো সাবমিট হয়েছে সেগুলা ইন কম্প্যারিজন আপনার কাছে কি মনে হচ্ছে, যে সিলেক্ট করার মতো কিনা বা স্ক্রিন করার মতো কিনা? ভাই, আপনার মাইকটা অন করতে হবে। বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে সাবমিশনের যে এক্সাক্ট নাম্বারটা, এটা হচ্ছে গিয়ে আমি আসলে জানতাম না। এই এক্সাক্ট নাম্বারটা আমি আসলে প্রথমবার শুনছি। আমি হচ্ছে গিয়ে জাস্ট যখন দেখছি, জাস্ট দেখে আসলে গেছিলাম। তো মানে এরকম না যে স্ক্রিনিং ওর না, বা অন্যান্য শর্ট ফিল্ম গুলার সঙ্গে যদি কম্পারিজন করা হয়, যে ইন কম্পারিজন বাংলাদেশি ফিল্ম গুলা পিছায় আছে, এরকমটাও আসলে না। মানে কন্টেন্ট যদি ভালো হয় তাহলে এটা আসলে অফকোর্স স্ক্রিনিং ওর বললে আমার মনে হয়। বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা তো আসলে একটা টার্মোয়েলের মধ্য দিয়ে গেছি ওই গত 1 বছরে। তো এটা এটা হয়তো একটা ইস্যু হইতে পারে, কারণ গত বছরও তো আসলে আমরা অনেক ভালো একটা নাম্বার পাইছিলাম সাবমিশন হিসেবে, এই আর কি। আশা করা যায় যে আমরা যদি প্রপারলি ইনসেন্টিভাইজ করি বা ফেস্টিভ্যালের আগে একটা নির্দিষ্ট সময় আগে যদি রিচ করি তাহলে হয়তো বা সাবমিশন আরো বেশি পাওয়া সম্ভব। বাড়তে পারে। আচ্ছা, আমি তাহলে হচ্ছে শিয়ান ভাই এর জন্য আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যখন ফেস্টিভ্যালটা শুরু হয় আর কি, তখন এটার আইডিয়াটা কিভাবে জেনারেট হয়েছিল বা হচ্ছে একদম অরিজিনাল মিশনটা কি ছিল? আচ্ছা, এটা আমি তো খুব ভালো বলতে পারবো না, কারণ আমি এখানে উপস্থিত ছিলাম না আসলে। এটা শুরু হয় 2007 সাল থেকে আইএসএফএফ, এবং সেটা যে জেনারেশন করছে সেই জেনারেশনকে আমরা ক্যাম্পাসে বা ডিওফেস করার সময় আসলে সরাসরি পাইনি। আমরা
এখানে আমি মুত্তাকিম সাইদি আমরা আছি, আমরা সবাই আসলে ক্যাম্পাসে আসছি 2017 সালের পরে, মানে 2017 সালের আগে আসলে আইএসএফ অর্গানাইজিং এর সাথে আমাদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার সুযোগ হয় নাই। তবে আমি যেটা জানি সেটা হচ্ছে যে এটা আহ, একদল আপনাদের মতোই এখন যারা ডিওফেস করতেছেন বা ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে আছেন, আপনাদের মতো একদল তরুণ ফিল্ম সোসাইটি অ্যাক্টিভিস্ট, যাদের অনেকে আপনারা চিনেন, ইমরান ফেরদৌস ভাই তাদের মধ্যে অন্যতম, যারা হচ্ছে এটা শুরু করেছিলেন। এবং হচ্ছে যে এবং আমাদের আসলে আইএসএফএফ এর আমার মনে হয় উদ্দেশ্য কি লক্ষ্য কি এটা আসলে মানে খুবই মানে পরিষ্কার, খুব ক্লিয়ারলি আসলে বলা আছে যে এটা আসলে কোন ধরনের ফেস্টিভ্যাল, এটা কাদের নিয়ে ফেস্টিভ্যাল, কাদের জন্য ফেস্টিভ্যাল, কারা এখানে পার্টিসিপেট করবে এবং এটার পরিসরটা কি। তো আমি নিশ্চিত যে আসলে ওরকম একটা জায়গা থেকে, এবং সত্যি কথা বলতে এখন আমরা অনেক ধরনের ফেস্টিভ্যাল দেখি। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ড্যাফোডিল ইউনিভার্সিটিও একটা করে এই ধরনের একই মডেলের একটা ফেস্টিভ্যাল, এটাও আমরা জানি। এবং অনেক festival এখন আসলে বাংলাদেশে হচ্ছে, ইউথ সেন্ট্রিক অনেক ফেস্টিভ্যাল হচ্ছে এবং হচ্ছে রিজিওনাল ফেস্টিভ্যালও কিন্তু হচ্ছে। কিন্তু তখন আসলে কিন্তু এই ধরনের ফেস্টিভ্যালের এক হচ্ছে অভাব যেমন ছিল, তেমনি অর্গানাইজ করার জন্য যে ধরনের মানে কন্ডিশন কন্ডিশন বলতে যে টেকনিক্যাল লজিস্টিক্যাল যেসব কন্ডিশন, সেগুলো আসলে কিন্তু এখনকার মতো এত ভালো ছিল না। আমরা যেমন অনলাইনে সাবমিশন নিতে পারি এবং খুব সহজেই আমাদের কিন্তু আসলে প্রায় 90টার বেশি দেশ থেকে যে সাবমিশন চলে আসে, এই জন্য কিন্তু আমাদের আলাদা করে কোনো ধরনের আয়োজন করতে হয় না। কিন্তু তখন দেখা গেছে যে আসলে বিভিন্ন কালচারাল যেসব কালচারাল সেন্টার আছে বিভিন্ন দেশের, তাদের সাথে অর্গানাইজ করাটা এবং তাদের ভূমিকাটা অনেক বেশি ক্রুশিয়াল ছিল। যে জন্য আমরা যদি লক্ষ্য করি আইএসএফ এর শুরু থেকে কিন্তু গ্যাট ইনস্টিটিউট, আলিয়াস প্রসেস, ইএমকে সেন্টার, এই ধরনের হচ্ছে কালচারাল সেন্টার গুলো একটা সবসময় পার্টনার হিসেবে বা কোলাবোরেশনের জায়গায় কিন্তু থেকেছে। এখন ওইটা ওই সময় ইম্পর্টেন্ট ছিল কারণ ইন্টারনেটটা ছিল না। সো হচ্ছে আমাদের ফিল্ম যদি আমরা চাই যে গ্লোবাল একটা জায়গা থেকে ফিল্ম জমা পড়বে, ইন্টারন্যাশনাল ফিল্ম মেকাররা ফিল্ম জমা দিবে, সেক্ষেত্রে এম্বাসি গুলা বা কালচারাল সেন্টার গুলো আমাদের জন্য একটা বড় মাধ্যম ছিল। তো সেই জায়গা থেকে আমরা এরকম একটা জার্নি দেখতে পাই আর কি আইএসএফ এর শুরু থেকেই। এবং আমরা পরবর্তীতে সেটা অনেক ধরনের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে গেলেও কিন্তু আসলে কোর ওই জায়গাটা একই আছে, যে আমরা ইউনিভার্সিটি গোয়িং যে ফিল্ম মেকার, তারা হচ্ছে যে বিশ্বের যে প্রান্তেই সে থাকুক না কেন বা বিশ্বের যে প্রান্তে সে যে দেশেরই নাগরিক হোক না কেন, আমরা তার হচ্ছে যে ফিল্মটা নিয়ে আমরা হচ্ছে একটা আমরা এরকম বলতাম যে ক্রস কালচারাল প্ল্যাটফর্ম বা এরকম নানাভাবে আমরা বসি আমাদের জায়গাটা এক্সপ্রেস করার জন্য। এরকম একটা জায়গায় আসলে সবাইকে নিয়ে আসা, যাতে হচ্ছে যে আমরা এবং এটা খুব ইম্পর্টেন্ট, আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট একজন ইয়াং ফিল্ম মেকারের জন্য আসলে এরকম একটা প্ল্যাটফর্মে তার হচ্ছে যে তার পুরো বৈশ্বিক একটা জায়গায় হচ্ছে তার সহকর্মীদের সাথে নিজের কাজটাকে তুলে ধরতে পারার যে সুযোগ, সেটা আসলে খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে এটা আসলে কোনো না কোনো ভাবে ঢাকা ইউনিভার্সিটির জায়গা থেকে আসলে এরকম একটা কিছু আসলে তো অবশ্যই প্রয়োজনীয়ই ছিল। আমি যদি বলি আমাদের যে ভূমিকা, আমরা যেহেতু ক্যাপিটাল সিটিতে বসে আমরা ফিল্ম সোসাইটি মুভমেন্টটা করি, আমরা যেই ধরনের এক্সেস আসলে রিসোর্সের এক্সেস আমরা পাই, সেটা তো আসলে অন্য কোনো জায়গা থেকে সম্ভব ছিল না। তো এটা আমার মনে হয় ডিএফএস এর এক ধরনের রেসপন্সিবিলিটিও ছিল, যে হচ্ছে যে বাংলাদেশে এরকম একটা ফেস্টিভ্যাল ইউথদের জন্য আয়োজন করা। এবং সেই রেসপন্সিবিলিটিটা ডিওএফএস অনেকদিন বছর ধরে পালন করছে, নানা ফরম্যাটে নানান কায়দায় আসলে আমরা এটা করছি। এবং ফেস্টিভ্যালটি ইভলভ হয়েছে আমরা নানান ধরনের প্ল্যাটফর্ম, যেটা আনিয়া বললেন যে কিভাবে ইনসেন্টিভাইজ করতে পারি, এটা আমার মনে হয় ফেস্টিভ্যালের একটা বড় পার্ট। ফিল্ম ফেস্টিভ্যালের একটা বড় পার্ট হচ্ছে যে ইয়াং ফিল্ম মেকারদের বড় একটা উদ্দেশ্য যে ইনসেন্টিভাইজ করা টু মেক বেটার ফিল্মস, রাইট? তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আইএসএফএফ এর একটা ভূমিকা আছে। এবং হচ্ছে যে এই ভূমিকাটা হয়তো আরো জোরদার ভাবে নানা ভাবে থাকতে পারে, সেটা আমরা আরো ভাবতে পারি, চিন্তা করতে পারি, আলাপ করতে পারি আর কি। প্লাস এটা কিউরেশনের আসলে একটা ব্যাপারে প্ল্যাটফর্ম। কারণ জি ভাই বলুন। না, কন্টিনিউ করা। না না ভাই, আপনি শেষ করেন। না, আমি বলতেছিলাম যে মানে চিয়ান ভাই যেটা বলতেছিলেন যে এটা অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম। কারণ ব্যাপারটা তো আসলে ইন্টারন্যাশনালি মানুষ দেখতেছে। তো বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলা, লাইক সাপোজ ময়মনসিংহ হতে পারে, সিলেট হইতে পারে, রাজশাহী হইতে পারে, তো আমরা এজ এ ফিল্ম সোসাইটি বা ওভারঅল ঢাকা ইউনিভার্সিটি ওদেরকে যে একটা প্ল্যাটফর্ম দিছে ওদের কাজটা সারা দুনিয়াকে দেখানো, তো এটা আসলে ওদের জন্য অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা পাওয়া। এটাই চাইছিলাম।
ওয়েল আমি জানি না বড় পাওয়া কি না, এবং আমার ধারণা আসলে পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়েছে। আপনি জেলা শহরে বসেও আসলে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ করা যায় এবং যাচ্ছে। বাট হচ্ছে যে এটা অবশ্যই এটা ডিওএফএস অনেক বছর ধরে করতেছে, তো এটার আসলে একটা গ্রহণযোগ্যতা, যেমন একটা খুবই একটা পরিষ্কার যে বিষয়টা যে ফিল্ম ফেস্টিভ্যালে গেলে কিন্তু ফিল্ম মেকাররা যখন বলে যে একটা বড় ফেস্টিভ্যালে গেছে বা একটা অ্যাওয়ার্ড জিতছে, সেটার পিছনে আসলে কিন্তু মানে কিছু সাবস্টেন্সিয়াল ব্যাপার স্যাপার থাকে। যেমন সে হয়তো অ্যাওয়ার্ড মানি উইন করছে, বা সে হয়তো কোনো একটা গ্লোবাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়েছে, বা একটা ফিল্ম মেকার কিন্তু একটা ফিল্ম ফেস্টিভ্যালে গেলে অনেক কিছু তার পাওয়ার থাকে আর কি। আমরা আমরা বলবো যে সেই জায়গা থেকে আমরা আসলে আমাদের যেহেতু স্বল্প ক্যাপাসিটিতে আমরা আসলে খুব কমই আসলে দিতে পারি। অনেক ক্ষেত্রে এমনও গেছে যে আমরা এমনভাবে অর্গানাইজ করছি যে অ্যাওয়ার্ড মানিটা হয়তো ঠিকঠাক মতো হচ্ছে যে আমাদের বাজেটের বাইরে চলে গেছে, বা হচ্ছে আমরা একজন বিদেশি ফিল্মিকার সে অ্যাওয়ার্ড দিচ্ছে, তাকে এটা পাঠাতে পারি না, আমাদের আসলে ওই পরিস্থিতি ছিল না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আইএসএফ যেহেতু অনেক বছর ধরে চলতেছে, তো এটা একটা আলাদা ধরনের বিশ্বাসযোগ্যতার জায়গা, একটা প্রেস্টিজের জায়গা অবশ্যই হচ্ছে যে ফিল্ম মেকারদের মধ্যে হচ্ছে যে তৈরি হয়েছে। এবং কনসিস্টেন্টলি যেহেতু প্রতি বছর হয়, সেহেতু সাইদি যেরকম বলেছিল যে এটাকে ঘিরে এক ধরনের প্রিপারেশনের ব্যাপারও কিন্তু আমরা শুনেছি যে ফিল্ম মেকাররা এরকম তাদের ফিল্মটাকে আইএসএফ টার্গেট করে স্টুডেন্ট ফিল্ম মেকাররা ফিল্ম বানাচ্ছেন। তো এই জায়গাটা আইএসএফ অর্জন করেছে আর কি। আচ্ছা, আমার পরের প্রশ্নটা আসলে সাইদি ভাইয়ের জন্য ছিল। সেটা হচ্ছে কিউরেশনের ক্ষেত্রে যেহেতু ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, স্টুডেন্টরা নিজস্ব অর্থায়নে কাজগুলো করতেছে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কিউরেশনের সময় সিনেমাটোগ্রাফি, এডিটিং, এই জিনিসগুলোর উপর কতটুকু ফোকাস দেই বা এই জিনিসগুলোকে কতটা প্রায়োরিটাইজ করা হয় আর কি। আচ্ছা, একটু আগের আলাপে একটু ছোট করে একটা মানে অ্যাজ এ ফিল্ম মেকার হিসেবে একটা ছোট পয়েন্ট অফ ভিউ শেয়ার করি। যে কোনো একটা ফিল্ম ফেস্টিভ্যাল যেটা কিনা আসলে 12-13 বছর ধরে রান করছে, সেখানে কোনো একটা ছবি সাবমিট করা এবং এই এক্সপেকটেশন নিয়ে বসে থাকা কবে একটা মেইল আসবে কনফার্মেশন যে আপনার রেজাল্টে কি হইলো, কোনো সিলেকশন হয়েছে কি না, এইটা একটা স্টুডেন্ট ফিল্ম মেকারের কাছে খুব বড় একটা ইন্সপিরেশনের জায়গা। আমি জাস্ট খালি শুধু এই একটা রেসপন্সের কথাই বলছি, যে রেসপন্সটা হয়তো বা আমাদের ফেস্টিভ্যাল সবসময় করে আসছে। তো আমি কেন বলছি, কারণ এটা মানে ধরেন ইম্প্যাক্ট রাখে বলেই এই এক্সপেকটেশনটা ক্রিয়েট হয়। এবং হচ্ছে যেমন ধরেন আহ, যদি স্ক্রিনিং এর জন্য সিলেক্টেড হয়, আমি পরে ওই আলাপটাতে আসবো, যে যখন সিলেকশন হয় এবং সেটার একটা কনফার্মেশন আসে, সেটা কিন্তু খুব বড় একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। আরো কখন বেটার ইন্সপিরেশন হয়ে দাঁড়ায় দেখেন, যখন হচ্ছে মানে যে হয়তো বা ফার্স্ট টাইম ফিল্ম মেকার, স্টুডেন্ট ফিল্ম মেকার, যার ছবিটা অনেক কষ্ট করে বানাইছে, অনেক কোলাবোরেশনের পর বানাইছে, সেই বানানোর পরেও যখন জানতে পারে যে এই ছবিটা অনেক মানুষ দেখতে পারবে, এবং ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির অনেকগুলো ভেন্যু আছে, মানে এক এক বছর এক এক রকম ভেন্যু হয়, তো একটা ছবি বানানোর পরে সেটা বড় পর্দায় দেখানোর একটা ফিল আছে, এবং সেখানে অনেক ধরনের মানুষ এসে দেখে। যারা ছবি বানাতে চায় তারাও দেখে, যারা হচ্ছে ছবি বোঝে, ছবি নিয়ে কাজ করে, তারাও দেখে, সাধারণ দর্শকরাও দেখে। এই দর্শকদেরকে ছবিটা দেখাইতে পারাও একটা বড় অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়ায়। তো আমি ফিল্ম মেকারের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে এটা অবভিয়াসলি কোনো না কোনো ইম্প্যাক্ট ফেলে, এবং হচ্ছে ওই লোকটা হয়তো বা ওই স্টুডেন্টটা হয়তো বা হচ্ছে ছবি বানানোর আগ্রহটা ধরে রাখার পেছনেও এই ফেস্টিভ্যালের একটা ইম্প্যাক্ট আছে, মানে যেটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ছবি বানাইতে হবে, এবং আমরা আমরা একটা জিনিস নিয়ে অনেক বছর ধরেই কাজ করছি, যে ভালো ছবি বানানো, ভালো সিনেমা বানানো। তো সেই জার্নিতেও একটা বড় হেল্প করে। আমি আপনার প্রশ্নে আসতেছি যে কিভাবে আসলে কিউরেট করি, যখন হচ্ছে স্টুডেন্ট ফিল্ম মেকারদের স্ট্রাগলটা কি, এটা আগে বুঝতে হবে। যে খুব সম্ভবত সে একটা গুড কোয়ালিটি প্রোডাকশনের জন্য ভালো অর্থায়ন তার মধ্যে নাই, তার কাছে হচ্ছে খুব বেশি ইনস্ট্রুমেন্ট নাই, টেকনিক্যাল জিনিসপত্রগুলো নাই, সেগুলো দিয়ে হচ্ছে হয়তোবা খুব ভালো একটা আউটকাম চলে আসতে পারতো তার ছবিতে। কিন্তু আমাদের কাছে যখন ছবি আসে বা আসতো, তখন হচ্ছে আমরা কোন বেসিসে দেখতাম, আমরা নিজেরা আগে সবাই মিলে একটা জিনিস বারবার পরিষ্কার হতাম প্রতি বছরই, যে যেই ছবিগুলোর আসলে দেখলে বোঝা যায় যে এর এফোর্টটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু টেকনিক্যালি তেমন একটা শার্প না, ওর ইনস্ট্রুমেন্টটা ভালো না বলে এটা ও যেটা চাচ্ছিল সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেনি, সেই জায়গাটা আসলে ছবি দেখলে বোঝা যায় যে এই ছবিটার এফোর্টটা খুব ভালো ছিল, এই মেকারদের এফোর্টটা খুব ভালো ছিল, ওর টিমটা খুব চমৎকার কাজ করার চেষ্টা করছে। খুব সম্ভবত একটু ওর সাউন্ড সেট আপটা ভালো হইলে খুব ইন্টারেস্টিং হইতো আরো বেশি,
হয়তোবা ক্যামেরাটা একটু ভালো হইলে আরো পরিষ্কার দেখা যেত, হয়তোবা ওর কাছে আরো কিছু গেজেট থাকলে বা হচ্ছে পোস্ট প্রোডাকশনের সুযোগ যদি থাকতো তাহলে ছবিটা আরো ভালো হইতো। কিন্তু তাই বলে কি হচ্ছে ওই ছবিটা আর যেটার প্রোডাকশন ভ্যালু খুব বেশি কিংবা হচ্ছে প্রোডাকশন কস্ট আছে, ঠিকঠাক ইকুইপমেন্টস আছে, সেই ছবিটার সাথে একই একই ধরনের জাজমেন্টের চোখে দেখলে সেটাকে আসলে ফেয়ার করা পসিবল না। তো আমাদের যেহেতু মূল উদ্দেশ্য একটা আছে যেটা হচ্ছে ইন্সপায়ার করা ফিল্ম মেকারদের, এবং মানে এটা এখন এসে আরো পরিষ্কার যে খুব দামি ক্যামেরা লাগে না আসলে ছবি বানাইতে, হ্যাঁ, যেটা গদর হয়তো অনেকবার বলার চেষ্টা করছিল তার জীবনের শেষ জায়গায়, এবং মোবাইল ফোন দিয়েও অনেক ছোট ডিভাইস দিয়েও ছবি বানানো। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ায়, তার এফোর্টটা, তার হয়তো বা বিষয়বস্তুটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সে কি বলতে চাইছে, কোন বিষয়টা দেখাইতে চাইছে, কিভাবে বলতে চাইছে, সেই স্টাইলাইজেশনের জায়গা বা সেই নতুনত্ব, চিন্তার নতুনত্ব কিংবা বানানোর কোন একটা ফিল্ম ল্যাঙ্গুয়েজ তার মতন করে ডেভেলপ করার চেষ্টা করছে, সেই স্টাইলটা খুঁজে পাওয়ার চেষ্টা করছে, এগুলো দেখলে বোঝা যায়। কিন্তু সেটা আমি বলছি যে এই জাজমেন্টটা যে যে একটা ওয়েল ইকুইপড ফিল্ম সেটার সাথে একই দাঁড়িপাল্লায় মাপা সম্ভব না। তো ওই এফোর্টটাকে আরো বুস্ট আপ করার জন্য তাকে হয়তোবা আমরা একটু আগায় রাখতাম সবসময়, বা এখনো হয়তো রাখি, কারণ হয়তোবা এই স্টুডেন্টটা ফিল্ম বানানো কন্টিনিউ করলে ভবিষ্যতে তার এই সুযোগের অভাব হবে না। তো এটা হচ্ছে একটা ইয়ে যে কিভাবে মানে একটু আপহোল্ড করা যায় আর কি স্টুডেন্ট ফিল্ম মেকারদের যাদের। আর ধরেন অনেক আরেকটা কথা বলি যে খুব যে একদম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা ফার্স্ট টাইম ফিল্ম মেকার যাদের আসলে খুব ভালো গুড কোয়ালিটি প্রোডাকশন করার মতন ইয়ে নাই, ক্যাপাসিটি নাই, এরকম ফিল্ম তো শুধু না, আরো অনেক ইম্পর্টেন্ট জায়গা থেকে ফিল্ম আসে। ইভেন আমি যদি কয়েকটা নামও বলি, প্রতি বছরই দেখবেন এসআরএফটিআই থেকে ছবি আসে, এফটিআই থেকেও ছবি আসে, পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে। তারপর হচ্ছে আমি খুব খুশি হই প্রাক ফিল্ম ইনস্টিটিউটের ছবি পাইলে, এবং হচ্ছে আমরা অনেক ছবি দেখছি এবং সেটা খুব দুর্দান্ত ছবি, এবং হচ্ছে অনেক মানে খরচেও বটে। হুম। তো সেই ছবির সাথে যখন আমার আমার বাংলাদেশের কোনো একটা ছবি যা যে যে হয়তো কোন একটা নর্মাল স্মার্টফোন দিয়ে ছবি করছে, তো সেইটাকে আসলে ওই প্রোডাকশন ভ্যালু দিয়ে পরিমাপ করাটা খুবই ডিফিকাল্ট। তখন হচ্ছে দেখতে হয় যে এফোর্টটা কি, কি বলতে চায়, কিভাবে বলতে চায়, সেখানে নতুনত্বের জায়গাটি কি, ওর নতুন স্বকীয়তার জায়গাটা কি, সেগুলো ধরে আসলে একটু আপহোল্ড করার চেষ্টা থাকে। আমি যদি ভুল করে না থাকি আমি বোধহয় কিছুটা আনসার করতে পারছি আর কি। আমি একটু অ্যাড করতে চাই যে আমরা কিন্তু এমন হয়েছে যে খুব ঝা চকচকে ইমেজ, খুব ভালো সাউন্ড, কিন্তু তার হ্যাঁ, বক্তব্যটার মধ্যে যেহেতু নতুন কিছু নাই, এবং সে যেহেতু আসলে মানে নতুন কিছু নিয়ে আসতেছে না, একই ইমেজই দেখা গেছে যে সে ভালো একটা ক্যামেরা দিয়ে রিপ্রোডিউস করতেছে। তো সেই ছবির থেকে কিন্তু আমরা হচ্ছে যে আমাদের যে হয়তো ময়মনসিংহ থেকে একটা স্মার্টফোনের ছবি করছে, সেটাই কিন্তু আমরা প্রায়োরিটি বেশি দিয়েছি, যেহেতু তার নতুন কিছু বলার আছে, বাট তার চেষ্টার একটা, বা সে ফিল্ম ল্যাঙ্গুয়েজটাকে তার নিজের মতো করে ভাঙার চেষ্টা করছে। তো আমরা কিন্তু আসলে, এবং অনেক কিন্তু ইউরোপ আমেরিকা থেকে প্রচুর কিন্তু হচ্ছে ঝা চকচকে একদম হাই প্রোডাকশন ভ্যালু ফিল্ম আসে, কিন্তু দেখবেন যে আপনার মানে সাবস্টেন্স খুবই কম আর কি, তার বলার মতো আসলে নতুন কিছু নাই। সেটা থেকে কিন্তু আমরা হচ্ছে যে ইন্ডি ফিল্ম, সেটা খুব চকচকে ইমেজ সাউন্ড না হোক, কিন্তু তার ওই এফোর্টের জায়গাটা কিন্তু আমরা সবসময় বেশি ভ্যালু করছি আর কি। এক্স্যাক্টলি। এটা আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আর কি, এটুকু অ্যাড করার ছিল। মুত্তাকিন রাফি কিছু অ্যাড করতে একটা চাচ্ছি, হ্যাঁ মুস্তাকিম প্লিজ। ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে শর্ট ফিল্মের ক্ষেত্রে আমরা যখন ফিল্ম ফ্রিওয়েতে রেটিংটা করি, বেশ কয়েকটা ক্যাটাগরি থাকে। তো ক্যাটাগরি গুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে এবং যে দুটো আমি একদমই বুঝি না, তার মধ্যে একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে পেসিং। পেসিংটা বুঝি না বলতে যে শর্ট ফিল্মে আসলে পেসিংটা কিভাবে অ্যাসেস করব, এটা ছিল আর কি আমার প্রশ্ন। আর স্ট্রাকচার বলতে ওভারঅল ফিল্মের স্ট্রাকচারটা কিভাবে অ্যাসেস করবো, এটা সাইদি ভাইয়ের কাছে। আমাকে জিজ্ঞাসা করছেন? জি জি। হ্যাঁ, রাফি আগে স্টার্ট করো। আচ্ছা, পেসিং এর ক্ষেত্রে মানে পেসিং বলতে আপনার যে খুবই ফাস্ট হওয়া লাগবে এরকম কিন্তু আসলে না, মানে জাস্ট বেসিক আর কি। মানে যদি হচ্ছে সিনেমাটা কি চলতে চলতে আপনি আসলে এমনি বুঝবেন দেখতে দেখতে, মানে আপনি আসলে বোর না হইলেই হইছে। যেটা একটু আগে শিয়ান ভাইরা বলতেছিল যে মানে ওই সাবস্টেন্সটা, মানে একই জিনিস যেটা আসলে আমরা অনেকবার দেখছি, ওইসব ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় পেসিংটা আসলে খুবই
নর্মাল, কিন্তু আমরা যখন আসলে যার দেখি যে অনেক টেকনিক্যাল লিমিটেশনস আছে, কিন্তু ওর এফোর্টটা আসলে মানে ভালো, ওর এফোর্টটা আসলে অনেস্ট, ও আসলেই চাইছে কিছু একটা করতে, মানে কোনো একটা ক্রিয়েটিভ ইনপুট দিতে। তো ওইসব ক্ষেত্রে আসলে পেসিং ভালো নাম্বার পায়। আর হচ্ছে স্ট্রাকচার যেটা, ওটা হচ্ছে মানে ওভারঅল সবকিছু মিলায়, লাইক টেকনিক্যাল জায়গা আছে, নিজের ক্রিয়েটিভ ইনপুট আছে, রাইটিং থাকতে পারে, এই সব কিছু মিলায় ওভারঅল যে নাম্বারটা, ওটাই আসলে স্ট্রাকচার। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে সবকিছুরই নিয়ম থাকে, কিন্তু নিয়মে হচ্ছে শিল্পকে কতটুকু আটকে রাখা যায় আর কি, এটা একটা মুশকিলের বিষয়। যে আপনি বা শিল্পমান কিংবা হচ্ছে এটাকে জাজ করা তো খুব মুশকিল। এই কথায় আবার একটু ব্যাক করতেছি। তো মানে ইভেন হচ্ছে স্ট্রাকচার কি একটা ছবি, সেটা নিয়েও একটা বিস্তারিত আলোচনা করা সম্ভাবনা আছে, কিন্তু সেই আলোচনা হয়তো বা এখন করে আসলে শেষ করা যাবে না, বা অনেক ধরনের ডিবেটও তৈরি হবে। হুম। কিন্তু স্ট্রাকচার ওয়াইজ এবং পেসিং ওয়াইজ আমি বলবো যে পেসিং যেমন ধরেন একটা উদাহরণ দিলে, অনেকে টারান্টিনোর ফ্যান আছেন, টারান্টিনোর ছবির এক ধরনের পেসিং হয়, সেটা আসলে তার গল্প বা তিনি যেটা বলতে চান, তিনি তার মতো করে বলতে চান, তো তার পেসিংটা, গল্প বলার পেসিং বা হচ্ছে তার ছবিটার পেসিং তার মতোই হবে। আবার যেটা যদি ধরেন, বেলেপারের পেসিং এর সাথে মিলাইলে হবে না। আমি বেলাতারের নামটাই নিচ্ছিলাম, আমি বেলাতারের নামটাই নিচ্ছিলাম। তো বেলাতারের স্টাইল ওয়াইজ হচ্ছে বা ওনার গল্প বলার ধরন বা ওনার চরিত্রের যে মনস্তাত্ত্বিক জার্নি, সেই অনুযায়ী তার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে পেসিং, সে সেটাই ইউজ করবে। তা এখন আমি আপনি আপনার ছবিতে আমার ছবিতে হচ্ছে আমাদের মতো করেই পেসিংটা মেক করব, তো এইখানে আসলে জাজ করা খুব মুশকিল। তবে কিছু ক্ষেত্রে কিছু জিনিস বোঝা যায় যে কিছু স্টুডেন্ট ফিল্ম মেকার অনেক সময় আছে যে তাদের যেটা বলতে চান বা গল্পটার সাথে বলেন বা বিষয়বস্তুটার সাথে বলেন, সেটার সাথে একটু অনেস্টি ব্যাপার থাকে আর কি, যে অ্যাজ এ ফিল্ম মেকার একটা অনেস্টির ব্যাপার থাকে যে আহ, যেমন ধরেন আপনার হয়তো বা কোথাও ডিমান্ড করতেছে না আপনার রাইটিং ওয়াইজ যে কোনো এখানে একটা চকমকে বিষয়বস্তু কিংবা একটা এলিমেন্টকে আপনি ইন্ট্রোডিউস করবেন, যেটা হচ্ছে আপনি হয়তো বা আমাদের দেশের বা আশেপাশের দেশের কমার্শিয়াল ছবিগুলোতে দেখতে পারেন যে হঠাৎ করে কোনো লজিক নাই, কোনো ইয়ে নাই, হইতেই পারে ছবি যে কোনো ভাবেই হইতে পারে, সেটা কোনো বাইন্ডিং এর ভিতরে নিচ্ছি না। কিন্তু যেমন ধরেন হঠাৎ করে কিছু জিনিস জাম্প করে যেটাতে বোঝা যায় যে এটার মোটিভেশনটা একটু দুর্বল, ছবি বানানোর ক্ষেত্রে মোটিভেশনটা দুর্বল। তো এটা উদাহরণ দেখায় তারপরে বোঝানো গেলে হয়তো বা সুবিধা হইতো, এমনি মুখে আমি আসলে ঠিক সঠিকভাবে বুঝাইতে পারছি না। তো আমি যদি একটু মানে বলার চেষ্টা করি, যেটা এক প্লিজ ধরনের প্লিজ। ইয়ার মতো আর কি, যে ধর এটা এক ধরনের তার ফিল্মের যে এলিমেন্ট গুলা, সেগুলো আসলে মানে গল্প, তো গল্পের পারপাসে তো সার্ভ করতেছে সবগুলো এলিমেন্ট, তার আর্ট ডিরেকশন হোক বা মুভমেন্ট হোক, তার হুম হুম। ফ্রেমের মধ্যে মুভমেন্ট হোক বা ফ্রেমের বাইরের মুভমেন্ট হোক, মিউজিকের মুভমেন্ট হোক, সেটা তার গল্পটার সাথে আসলে সমন্বয় করে আসলে সেটা যে গল্পটা যে আসলে কি বলবো, ইমোশনাল ইম্প্যাক্ট বলবো বা যে ইম্প্যাক্টই বলি, যে ইম্প্যাক্টটা আসলে আপনার মানে অডিয়েন্সের মধ্যে তৈরি করতে পারতে চাচ্ছে, সেটা সে আসলে তৈরি করতে পারতেছে কিনা আসলে তার সবগুলো এলিমেন্ট ইউজ করে, এটা এক ধরনের পেসিংটাকে আমি যেভাবে বুঝি। কারণ আলটিমেটলি তো এটা গল্পটাকে সার্ভ করার বিষয়। তো গল্পের প্রয়োজনে পেসিং ভিন্ন ভিন্ন রকম হবে। এখন দেখেন আপনি হয়তো কিন্তু এখানে সাইদি যেটা বললো, যে স্টুডেন্ট ফিল্ম মেকারদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব জায়গায় এক ধরনের সবগুলো এলিমেন্ট একটার সাথে আরেকটা কি বলা যায়, এক ধরনের সমন্বয়ের অভাব থাকে বা এক ধরনের কোহেরেন্সের যে ব্যাপারটা, কোহেরেন্সের অভাব তৈরি হয় অনেক ক্ষেত্রে। ধরা যাক যে তার সিনটা হয়তো আরেকটু একটু একটা চাচ্ছে, একটু স্থিতি চাচ্ছে বা একটা ইমোশনাল মোমেন্টে চাচ্ছে যে আসলে একটু স্থির হয়ে দর্শক আসলে ক্যারেক্টারের সাথে কানেক্ট করুক। দেখা গেল সেই জায়গাটায় আসলে খুব একটা জাম্প কাট দিয়ে বা এমন একটা মিউজিক দিল যাতে আসলে সেই সেই ইমোশনাল জায়গাটা আসলে অ্যাচিভ করা সম্ভব হয় না বা সেখান থেকে দূরে সরে গেল। সেটা এক ধরনের পেসিং এর ঘাটতি বা পেসিং এর দুর্বলতা, বা আপনাকে আসলে অডিয়েন্সকে যেই মুহূর্তটা আসলে যেটুক সময় নিয়ে দেখানো প্রয়োজন, এটা একটা জায়গা থেকে আপনারা দেখতে পারেন যে অডিয়েন্সের বিচ্ছিন্ন আসলে, করে দেয়। হ্যাঁ, যে মুহূর্তটা আসলে অডিয়েন্সের যে মুহূর্তটার সাথে যেটুকু সময় আসলে কাটানো প্রয়োজন, মানে ফিল্ম মেকার সেটা আসলে সেই সেই জাজমেন্টটা তার আসলে ঠিক মতো প্রয়োগ করতে পারতেছে কিনা। এবং এটা আসলে ইয়াং ফিল্ম মেকারদের ক্ষেত্রে এটা আসলে অন্যতম একটা সমস্যার জায়গা বলে আমি মনে করি। কারণ আপনার দৃশ্য নির্মাণ বা অন্যান্য বিষয় আপনি করলেও
দেখা যাচ্ছে যে আসলে ওই জায়গাটা ওইটা তো ওটা তো এক ধরনের মানে কেবল টেক্সট মানে টেক্সটেরও ব্যাপার না যে আপনি সুন্দর ডায়লগ লিখলেন বা ডিরেকশনেরও ব্যাপার না, এটা এক ধরনের আসলে দীর্ঘ সময় কাজ করতে করতে এটা এক ধরনের কিন্তু মানে ফিজিক্যাল রিয়াকশনও, তাই না? ফিল্মের প্রতি, ফিল্মে যখন আসলে ওইভাবে পেসিংটা অ্যাচিভ করা যায় আপনি কিন্তু আসলে লাফ দিয়ে ওঠেন আপনার চেয়ার থেকে। তো এই রিয়াকশনটা আসলে এই পেসিং এর অবশ্যই অনেক কিছুরই এখানে ভূমিকা থাকে, গল্পটা ক্যারেক্টার সবকিছুরই ভূমিকা আছে, কিন্তু পেসিং আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক। আসলে সে সময়টাকে আসলে ব্যবহার করতে পারতেছে কিনা, কারণ সময় কিন্তু লিমিটেড, স্ক্রিন টাইম কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। তো সে আসলে সেটাকে কিভাবে ইউটিলাইজ করতেছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেসিং এর আমি জানি না আসলে আরো কত মানে ভালো দেওয়া সম্ভব, কিন্তু আমি যেভাবে বুঝি আর কি সেভাবে বললাম, এই আর কি। তবে একটু মানে একটা কশন দিতে চাই, যে হচ্ছে মানে টাইম এন্ড স্পেস অবভিয়াসলি সিনেমার একটা বড় এলিমেন্ট, সেটাতে আসলে সেটার ভিতরে থেকেই ক্রাফট করতে হয়। কিন্তু আমি ফিল্ম এনথুজিয়াস্টদের বলতে চাই যে আমরা আসলে মানে ফিল্মের কোনো থিওরিস্ট না। আমরা আমাদের মতামতটাই জানাচ্ছি, এবং হচ্ছে এটা কোনো মানে কোনো কি বলে মানে এটা কোনো মানতে হবে এরকম কোনো নিয়ম নাই। যত নিয়ম ভাঙতে পারবে, হ্যাঁ মানে এটাকেও আমরা এনকারেজ করি আর কি, মানে যে কোনো একটা বাইন্ডিং এর ভিতরে থাকতে হবে, এই নিয়ম মেনে বানাইতে হবে, এটাও। দেখেন, এই যে যে নিয়ম ভাঙে যে কিউ বা যে গ্যাসপার নোয়া নিয়ম ভাঙে, তারও কিন্তু একটা নিজস্ব পেসিং এর ব্যাপার আছে, তাই না? তার সিনেমার একটা নিজস্ব পেসিং আছে। সে ওই ইমোশনটাই বা ওই রেসপন্সটাই আসলে অডিয়েন্সের থেকে ইনভোক করতে চাচ্ছে, কিন্তু সেটার মধ্যে কিন্তু একটা ক্রাফটসম্যানশিপ আছে, সেটা তো ইউনিক, যে কারণে আমাদের কাছে অন্যরকম একটা রেসপন্স তৈরি হচ্ছে অডিয়েন্সের মধ্যে। কিন্তু সেখানেও কিন্তু আসলে এক ধরনের তার যে মেইন যে প্রজেক্ট বা যে গল্প, সেটাকে সার্ভ করার কিন্তু বিষয় আছে, সেভাবে কিন্তু এডিট করতেছে, ওইভাবে মিউজিক সে অ্যাপ্লাই করতেছে। তো এটা কিন্তু আসলে সব জায়গাতেই বিষয়টা আছে। এটা আমরা কোনো ইউনিভার্সাল রুলের কথা বলতেছি না, বাট আসলে ফিল্মে আপনি এটা দেখলে বুঝবেন যে আপনার আসলে এই জায়গাটা তার ডায়লগটা খুব ভালো ছিল, কিন্তু আসলে অডিয়েন্স হিসেবে আপনি ওই ইমোশনাল জায়গাটা অ্যাচিভ করতে পারেন না। এখন এটা অনেক কিছু ঘাটতি করতে পারে, এটা ক্যারেক্টারের অভিনয়ের বা অনেক ব্যাপারের বা অনেক কিছুরই ঘাটতি হতে পারে, পাশাপাশি পেসিং এর ঘাটতির জন্য হতে পারে এটা। আর প্রশ্নের আরেকটা অংশ ছিল হচ্ছে স্ট্রাকচার। তো স্ট্রাকচার তো এখন পর্যন্ত সিনেমার যতটুকু ইতিহাস সেই হিসাবে অনেক ধরনের স্ট্রাকচারের সাথে আমরা ইন্ট্রোডিউসড হয়েছি, নতুন নতুন স্ট্রাকচারও আরো আমরা দেখতেছি। তো সেই হিসাবে আসলে স্ট্রাকচারও তেমন কোনো আসলে বাধ্যবাধকতা দেওয়ার মতন নিয়ম নাই। কিন্তু যখন যে তাহলে আপনি এই স্পেসিং এবং স্ট্রাকচারের উপরে স্কোরিং কিভাবে করতেছেন, তো স্ট্রাকচারটা হচ্ছে যখন আমি ছবি দেখা শুরু করি বা আপনি যখন ছবি দেখা শুরু করেন, তখন আপনি অলরেডি কিছু না কিছু মানে গেস করতে পারেন যে এটা কোন স্ট্রাকচারের ভিতরে। আপনি হয়তোবা অ্যাড্রেস করতে না পারলেও কোনো না কোনো একটা স্ট্রাকচারের ভিতরে সেটা যাচ্ছে, হয় সেটা নতুন কিংবা এক্সিস্টিং কোনো একটা স্ট্রাকচারের ভিতর দিয়ে। কিন্তু যখন সেই স্ট্রাকচার থেকে ভেঙে আপনি অন্য কিছু করতে চান বা আমাদের স্টুডেন্ট ফিল্ম মেকাররা করতে চায়, তখন সেটা বোঝা যায়। মোস্ট অফ দ্য টাইম আমি দেখছি যে এখানে এই ক্ষেত্রে নিয়তের গরমিল থাকে আর কি, যে একটু এইটাও সার্ভ করব, এই পারপাসটাও সার্ভ করব। রেদার এইখানে হওয়া উচিত ছিল যে আমার ছবিটাই আমি আমার মতো করে বানাবো, এর থেকে না হয়ে যে একটু যদি ওই ওই ফিল্মের মতন করে বানাতাম বা ওইরকম করে বানাতাম বা একটু যদি কমার্শিয়াল এলিমেন্ট ধরে দিই, তাহলে তো বোধহয় মানে এরকম কিছু নিয়তের অদ্ভুত কিছু মুশকিল হয়, বোঝা যায়। তখন বোঝা যায় যে আপনি ছবিটা শুরু করছিলেন এক স্ট্রাকচার থেকে, হয়তো শিফট করতেছেন, সেটা অসুবিধার ব্যাপার না, কিন্তু সেটা আলটিমেটলি কোনো একটা স্ট্রাকচারেও পড়ে না। তো সেই ছবিগুলো দেখলে বোঝা যায়, এমন না যে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে আপনি। হ্যাঁ অবভিয়াসলি আপনি ফিল্ম গুলো যখন রিড করবেন তখনও বোঝা যায়। আমার মনে হয় আমরা এটা নিয়ে খুব অদ্ভুত কিছু আনসার করতে পারছি নিজেদের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। আমার মনে হয় আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করতে পারি। আচ্ছা, মানে এটা একটা ব্রেন ভাইয়ের স্টর্মিং কাছে হইলো, মানে আমরা নিজেরাও আরেকবার ভাবলাম এটা নিয়ে, যদি একটা মানে কোনো কিছু সংস্কার করা পসিবল হয় বা কোনো কিছু অ্যাড করা পসিবল হয়, প্লিজ এটা করা উচিত। বা নতুন কোনো ক্যাটাগরি যদি অ্যাড করা পসিবল হয়। আচ্ছা, মুত্তাকিম ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আহ, কোন দেশগুলা থেকে, এবারও তো আপনি দেখেছেন গত কয়েকবারও, কোন দেশগুলা থেকে আসলে সবচেয়ে ডাইভার্স রেঞ্জ অফ সাবমিশন আমরা পাই আর কি? এভাবে তো বলা আসলে কঠিন। ডাইভার্স প্রতিবারই আসলে কিছু না কিছু ডাইভার্স থাকে যেগুলো দেখা আসলে ভালোই লাগে। তো আমি তো আসলে দেখা শুরু করছি 2020 সাল থেকে।
আমাকে শিয়ান ভাই দেখানো শুরু করছিলেন আর ইউসুফের ছবি। তো তখন থেকে এখন পর্যন্ত আমার কাছে দেখা সবচেয়ে বেশি ভালো লাগছে রাশিয়া, আর্জেন্টিনা আর ইরান। মাঝে মধ্যে ইন্ডিয়া থেকেও পাইছি অনেক ভালো। তো এগুলো থেকে আমি অনেক ডাইভার্স জিনিসপাতি পাইছি প্রত্যেক বছরই, নতুন কিছু। আচ্ছা, এখানে বাকিরা যদি কিছু অ্যাড করতে চান বা কোন দেশের মুভি আসলে পার্সোনাল ফেভারিট থাকবে সেটাও বলতে পারেন। অনেক দেশ থেকেই তো ছবি আসতো, ওইভাবে অত পার্টিকুলারলি মনে নাই, তবে হচ্ছে আমি কয়েকটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারি যতটুকু বলা যায় আর কি। আমি হচ্ছে খুব আশাবাদী থাকি হচ্ছে চেক রিপাবলিক থেকে কোনো ছবি আসলে, কিংবা ওইখানকার প্রাগ ফিল্ম ইনস্টিটিউট থেকে কোনো ছবি আসলে। লাতিন ছবিগুলা খুব চমৎকার হয় মোস্টলি। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমি যখন ছবি দেখা শুরু করছিলাম তখন থেকে প্রতি বছর কনসিস্টেন্টলি আমার কাছে ইসরায়েলের কিছু ছবি যে কয়টাই পড়তো খুবই ইন্টারেস্টিং থট প্রসেস এবং হচ্ছে ফিলোসফিক্যাল পারসুয়েশন মিলে, প্রোডাকশন কোয়ালিটি মিলে ওদের ছবিগুলা বেটার ছিল, মানে সবসময় খুব বেশি হতাশ করে নাই। আর নেপালের এক দুইবার আমরা কিছু ছবি পাইছিলাম যেগুলো খুব ইন্টারেস্টিং। আমার যতটুকু মনে পড়ে 1 মিনিট শর্টে আমরা তিব্বত থেকে একটা ছবি পাইছিলাম খুব সুন্দর। 1 মিনিট শর্টে খুবই চমৎকার ডকুমেন্টেশন, আমি দেখে খুব অবাক হয়েছিলাম। আর একটু যদি মজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, মানে একটু দুঃখজনকও, সব থেকে মানে সবচেয়ে বেশি বিরক্ত লাগতো যে ছবিগুলো দেখতে, আমি সরি, মানে ইউএসএ থেকে আসা ছবির খুব বেশি বিরক্ত লাগতো। মানে এমন না যে খুব ভালো ছবি পড়ে নাই, দেখতে খুব ভালো লাগতো, কিন্তু খুব বিরক্ত লাগতো এমন ছবির বেশিরভাগই আসতো ইউএসএ থেকে। এখন আসে কিনা জানি না। এরপর ইন্ডিয়া, এরপর বাংলাদেশ। আর সব থেকে অবাক হয়েছিলাম একটা এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করতে চাই। সব থেকে অবাক হয়েছিলাম, সব থেকে বেশি হাসছি, সব থেকে বেশি হতাশ হয়েছিলাম, একটা ছবি আফগানিস্তান থেকে আসছিল। আমি জানি না শিয়ানের মনে আছে কিনা, এটা আমরা সবাই মিলে অনেকবার করে দেখছিলাম। কোন একটা ছেলে ওর একটা মুরগির সাথে কোন একটা ক্রাইম করে, সেটা নিয়েও একটা ছবি বানিয়েছে এবং লাস্টে ও একটা একটা ভাববাদী কনক্লুশনে আসছিল। ও জাস্ট মানে জিনিসটা শেষ করতে পারে না। তো এই হচ্ছে ইয়ে, সরি ইউএসএ থেকে কেউ দেখে থাকলে, ইউএসএ থেকে সবচেয়ে ট্র্যাশ ছবিগুলো আমি জীবনে বেশি দেখছি। এটা খুবই সত্য, এটা সত্য, এটা আমি এটা প্রচুর প্রচুর সাবমিশন পড়ে ইউএসএ থেকে এবং তার মধ্যে প্রচুর ট্র্যাশ পড়ে। এটা এক ধরনের অর্গানাইজারদের জন্য এক ধরনের বিপত্তির কারণ যে এতগুলো ফিল্ম আসলে প্রসেস করতে হবে। তার মধ্যে অনেকগুলো থাকে সরাসরি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তারা কি মনে করে যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পাঠায় এগুলা, যেহেতু ফ্রি সাবমিশন করা যায় এই জন্য পাঠায় দেয় আর কি। কিন্তু এখানে তো আমাদের আসলে একটা সার্টেন টাইম দিয়ে জিনিসটা প্রসেস করতে হয়। তো আমরা যদি বিরক্তিটা প্রকাশ করেও ফেলি সেটা আসলে মনে হয় যে মাফ করে দেওয়া উচিত, এই তবে আর কি। তবে আরেকটা সত্যি, হ্যাঁ তবে আরেকটা সত্যি কথা বলা উচিত, আমরা কিন্তু আসলে আমরা একটা জিনিস খুব স্ট্রিক্টলি মেনটেন করি, মানে যতটুকু পসিবল আমরা ছবিটা না টেনে, বিরক্ত হয়ে বন্ধ না করে একদম শেষ পর্যন্ত দেখে তারপর হচ্ছে আমরা বাদ দিয়ে দিই। এইটুকু আমি আর শিয়ান অন্তত নিশ্চিত করতে পারি যে সবগুলো ছবি দেখার চেষ্টা করি, জাস্টিস করার চেষ্টা করি অ্যাটলিস্ট, মানে জাস্ট খুব খারাপ লাগছে বলে বাদ দিয়ে দিই না। না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। এটা অবশ্যই, এটা তো অর্গানাইজারের রেসপন্সিবিলিটি অবশ্যই। মানে লিস্ট তো এটা, মানে সাবমিশনটা Exactly, দেখাটা হ্যাঁ। তো অবশ্যই একটা বেসিক, একদম বেসিক একটা জায়গা। মানে এটা না করতে পারলে আসলে ফেস্টিভ্যাল অর্গানাইজ করার দায়িত্ব ঠিক না আর কি। তো এটা যারা ছবি অবশ্যই। দেখে ফেস্টিভ্যালে তারা খুব কষ্ট করে হলেও দেখে, এটা একটা খুব পজিটিভ সাইন এবং আশা করব সামনেও সবাই দেখবে যত কষ্টই হোক। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, হ্যাঁ, আমি একটু অ্যাড করি ছোট করে, যে আমরা কিন্তু যেটা বললো যে ইন্ডিয়া ইউএসএ এরকম কিছু জায়গার ফিল্ম দেখতে বিরক্ত লাগে, এরকম যেমন বললো, আবার বললো যে প্রাগ ফিল্ম ইনস্টিটিউটের ফিল্ম ভালো লাগে, বা ইরান থেকে অনেক ভালো ফিল্ম আমরা পাইছি। এইসব জায়গায় কিন্তু আসলে যেসব জায়গার কথা বলতেছি না, আমরা ঘুরে ফিরে কিন্তু দেখবো যেসব জায়গায় ফিল্ম ইনস্টিটিউট গুলার অবস্থা আর কি, যে মানে বেশ ভালো, বেশ উন্নত হয়েছে। যেমন ইন্ডিয়া থেকে আমরা বেশ ভালো অ্যানিমেশন পাওয়া শুরু করছিলাম, এবং এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা দেখতেছিলাম যে বেশ কিছু অ্যানিমেশন ইন্ডিয়া থেকে প্রতি বছর আসে আর কি। এটার পিছনের কারণ যদি আমরা ঘাটতে যাই তাহলে দেখবো যে আসলে এখানে কিছু ভালো অ্যানিমেশন ইনস্টিটিউট হয়েছে আর কি ইন্ডিয়ায়। এমনকি আমাদেরও যে আসলে বিভিন্ন জায়গা থেকে মানে শর্ট ফিল্ম আসে, ময়মনসিংহ থেকে বা হচ্ছে যে খুলনা থেকে বা সিলেট থেকে, তার পিছনে কিন্তু হচ্ছে যে এই ইউনিভার্সিটিতে ফিল্ম ডিপার্টমেন্ট শুরু হওয়া বা এই ধরনের একটা ব্যাপার, এটা কিন্তু একটা কাজে দেয় আর কি। মানে সো ইনস্টিটিউটের আসলে একটা ভূমিকা
আছে আর কি, মানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা আছে। মানে আমরা আশা করি যে ইন্ডি ফিল্ম মেকার আসলে হবে, এটা এক ধরনের মানে হোপফুল উইশ থাকে আর কি, উইশফুল থিঙ্কিং আমাদের থাকে যে হয়তো ইন্ডি ফিল্ম মেকারে ফিল্ম মানে পাঠাবে। বাট আমাদের অবজারভেশন কিন্তু বলে যে আসলে যদি ফিল্ম ডিপার্টমেন্ট থাকে বা ইনস্টিটিউট থাকে এবং সেখানে যদি এক ধরনের কেউ যদি থাকে যে আসলে ফিল্ম নিয়ে পড়ছে এবং সে আসলে ফিল্ম মেকার হতে চায়, তার কিন্তু ফিল্ম নিয়ে কাজ করার সিরিয়াসনেস বা তার হচ্ছে ফিল্ম ল্যাঙ্গুয়েজ নিয়ে এক্সপেরিমেন্ট করা বা তার হচ্ছে মিডিয়ামটাকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনার বিষয়টা কিন্তু আমরা এটা দেখি আর কি। তো এই জিনিসটা আমার মনে হয় যে আইএসএফ এর মানে ফিল্ম দেখার এক্সপিরিয়েন্স থেকে এই ইনসাইটটা আমার কাছে পরিষ্কার যে আসলে মানে ইনস্টিটিউট যদি থাকে সেখানে আসলে ইন্ডি ফিল্ম মেকার বা নতুন ফিল্ম মেকার সেটা তৈরি হওয়ার পথটা অনেকটাই প্রশস্ত হয় আর কি। এটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা আসলে এই জিনিসটা আমরা দেখছি আর কি। এইটুকুই বলার ছিল। আমার প্রশ্নটা পরের প্রশ্নটা শ্যাম ভাইয়ের কাছেই, সেটা হচ্ছে আবার ওই যে অর্গানাইজেশন নিয়ে আপনি শুরুতে যেটা বললেন, যে অর্গানাইজেশনের ক্ষেত্রে বিশেষ করে পার্টনারদের সাথে এনগেজ করার ক্ষেত্রে, কমিউনিকেটিং বা কোলাবোরেশনের ক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় আর কি? কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের ফেস্টিভ্যালটা রান করার যে পারপাস আর তাদের যে পারপাস সেটা অ্যালাইন করে না। তো সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো কিরকম? আচ্ছা, এটা তো ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি অর্গানাইজার আর কি, মানে এবং সোল অর্গানাইজার হিসেবেই ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি আমার দেখা যে কয়েক বছর একমাত্র অর্গানাইজার ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি থাকে প্রতি বছর। সে হয়তো কোলাবোরেট করে বিভিন্ন আহ, আমি যতদূর দেখেছি, আমরা যখন থেকে দেখছি তার সে সময় থেকেই মোটামুটি হচ্ছে যে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা এনজিও যাদেরকে বলি, তারা আমাদের সাথে পার্টনার হিসেবে থেকেছেন। এর সাথে হচ্ছে যে বিভিন্ন কালচারাল সেন্টার এবং এখন হচ্ছে যে রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসিও আমি দেখছি যে লাস্ট 2 বছর ধরে আমাদের ফেস্টিভ্যালটার সাথে আছেন আর কি। এখন মানে আইএসএফ এর ইতিহাসও মোটামুটি এরকমই আর কি, যে শুরু থেকে গ্যাট ইনস্টিটিউট বা ইএনপি সেন্টার এই ধরনের হচ্ছে যে ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টার বা এই ধরনের জায়গা থেকে আসলে সাপোর্টটা পাওয়া যায়। এখন এটা আমরা হিস্টোরিক্যালি জিনিসটা ভাবে দেখি এবং এটা আসলে এক ধরনের আমার কাছে মনে হয় যে বিষয়টা এরকম যে হতে বাধ্য এরকম না, বাট বিষয়টা এক ধরনের একটা সহজ বা প্র্যাগমেটিক একটা সলিউশনের মতো করে আমি দেখি। যেমন হচ্ছে যদি 2018 সালে যে সময়ে ইউএনএইচসিআর আইএসএফ এর সাথে পার্টনার হিসেবে যোগ দেয় এবং হচ্ছে যে 5 বছর ধরে পার্টনার হিসেবে থাকে, সে ঘটনার সাথে কিন্তু হচ্ছে যে তার আগে ইউএনএইচসিআর এর কাজের পরিধিও বাংলাদেশে আহ, বেড়েছিল আর কি। সেটার পার্ট হিসেবে কিন্তু আইএসএফ এর সাথে হচ্ছে ইউএনএইচসিআর যুক্ত হয় এবং একটা এরপরে যখন হচ্ছে যে ইউএনডিপি যুক্ত হয় এবং হচ্ছে আমরা শর্ট ফিল্ম অন রেফিউজির জায়গায় হচ্ছে যে ওয়ান আর্ট শর্ট ফিল্ম, রাইট, এটাই তো নাম, এটা যখন আনি ওয়ান আর্ট শর্টটাকে, তখন কিন্তু হচ্ছে যে আমরা এখানে রিফিউজি ইস্যুটার জায়গায় আসলে চলে আসে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট অ্যাকশনের যে ব্যাপারটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা ক্যাটাগরি, এটা এক ধরনের আসলে মানে আপনারা দেখবেন যে এখানে এক ধরনের মানে আহ, কয়েকটা ভাগে ভাগ করে একটা ভাগ আসলে আরেকজন মানে অন্য যে এন্টিটি আছে তার সে যেন তার তার এজেন্ডা এবং যে এজেন্ডাটাকে আমরা সাপোর্ট করি বটে সেইটার পারপাসে দেওয়া হয়েছে আর কি। যেমন আমাদের 4টা ক্যাটাগরি, এখানে 3টা ক্যাটাগরি আসলে একেবারে solely হচ্ছে যে ডিওএফএস এর যে এজেন্ডা বা হচ্ছে যে আইএসএফ এর অরিজিনাল যে এজেন্ডা সেই জায়গা থেকে, এবং পরবর্তীতে যে একটা ক্যাটাগরি সেটাকে ইনক্লুড করা হয়েছে যে পার্টনার অর্গানাইজেশনের এজেন্ডা থেকে, সেভাবে একটা বিন্দুতে আসলে পার্টনারের সাথে যুক্ত হওয়া হয়েছে। এখন এভাবে চলছে, এভাবে আসলে মানে সম্ভাবনাটার সবচেয়ে ভালো ব্যবহার করা যাচ্ছে কিনা বা সম্ভাবনার সর্বোচ্চ জায়গায় আমরা পৌঁছাতে পারছি কিনা সেটা প্রশ্নের, সেটা একটা চিন্তার জায়গা হতে পারে। বাট এভাবে আইএসএফএফ সাস্টেইন করছে আর কি লাস্ট কয়েক বছর ধরে, টিকে আছে এবং হচ্ছে যে পরিধিও তো বটে বেড়েছে, পরিধি যে বাড়ে না মানে পরিধি তো অবশ্যই বাড়ছে, এটা বিভিন্ন স্ক্রিনিং এর পরিধি একভাবে বাড়ছে এবং হচ্ছে যে সাবমিশনেরও কিন্তু আসলে মানে যদি আমরা একেবারে গোড়ার দিকের সাথে চিন্তা করি তাহলে কিন্তু সাবমিশনটা আসলে বাড়ছে আর কি। এটুকু বলার পরে আসলে যেটা আমি বলতে চাই, আহ, বিষয়টা আসলে এরকম হতে বাধ্য না। মানে ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল সেটা কিন্তু আসলে একটা ইউনিভার্সিটির আসলে অর্গানাইজ করার দায়িত্ব হতে পারতো আর কি, বা সেটা পৃষ্ঠপোষক পোষক কিন্তু আসলে একটা ইউনিভার্সিটিও হতে পারতো কিন্তু, বা সেটা আসলে পাবলিক ফান্ডের যে টাকা সে টাকাতে আসলে কিন্তু অর্গানাইজ করা যেতে পারতো কি, কারণ এটা তো আলটিমেটলি আসলে মানে একটা দেশের মানে এটা আলটিমেটলি কি করে, এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য কি পারপাস সার্ভ করে, এটা ঢাকা ইউনিভার্সিটিকে তো আসলে একটা কালচারাল হাবে
তৈরি করার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের থেকে আলাদা কোনো বিষয় না। বা এখানে বা এখানে হচ্ছে যে ন্যাশনাল সিনেমা তৈরি করার যদি কোনো প্রজেক্ট বাংলাদেশ গভর্নমেন্টে থাকে, সেই প্রজেক্টের থেকে আলাদা কোনো প্রজেক্ট না। আইএসএফ তো এই পারপাস গুলো সার্ভ করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এজেন্ডা, মানে যদি আসলে কোনো প্রজেক্টের পারপাস আসলে মানে যেটা হয় আর কি, যেটার উদাহরণ আসলে আমরা আমাদের আহ, মানে যদি অনেকগুলো পারপাসের মানুষ এসে একটা টেবিলে বসে এবং এরা আসলে নিজেদের পারপাসটা বের করে আনার চেষ্টা করে, সেটা তো আসলে খুব ইফেক্টিভ, আসলে সবচেয়ে ইম্প্যাক্টফুল রেজাল্ট আসলে পৌঁছানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেটা নানাভাবে কিন্তু আমরা আমাদের কারেন্ট এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি আর কি আমাদের দেশে। সো এই সমস্যাটা আছে কোন দিক দিয়ে? আমরা বলতেছিলাম না যে আমাদের মানে বাংলাদেশি ফিল্ম সাবমিশন, আমাদের ফিল্ম সাবমিশনের জায়গায় একটা ঘাটতি আসলে কয়েক বছর ধরে আমরা দেখতেছি আর কি এটা। এবং এই ঘাটতিটা আসলে পারসিস্ট করতেছে, এটা একটা অনগোয়িং স্ট্রাগল, যেটা আমরা আসলে মানে খুব ভালো সমাধান করতে পারি না এখন, আমার 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 অবজারভেশন যেটা বলে। এখন সেখানে কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আমরা যখন গোড়ার দিকে ফেস্টিভ্যালটা প্ল্যানিং শুরু করি এবং আমরা যখন পার্টনার অর্গানাইজেশনের সাথে মিটিং করা শুরু করি, আমাদের কিন্তু একটা জিনিস যেটা হয় যে তাদের যে ডিমান্ড গুলা, সেটা যেহেতু আমাদের যে এজেন্ডা সেটা থেকে একটু আলাদা, তো আমাদের আসলে কিন্তু দুইটা এজেন্ডাই আসলে অ্যাজ দ্য অর্গানাইজার, অ্যাজ দ্য সোল অর্গানাইজার যারা এক্সিকিউট করতেছে, তাদের হিসেবে কিন্তু দুইটা স্টেকই আসলে আমাদেরকেই শ্রম দিয়ে সময় দিয়ে আসলে এক্সিকিউট করতে হয়। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই যে একটা কাজগুলা, যেমন এমন আমারই প্রত্যক্ষ এক্সপিরিয়েন্স, যে সময় আসলে আমরা ইউনিভার্সিটি গুলোতে আরো বেটার আউটরিচ করতে পারতাম, বা যে যখন আমরা আসলে আমাদের ইয়াং ফিল্ম মেকারদের ইনভলভ করার জন্য আসলে আরো কর্মসূচি নিতে পারতাম, সে সময় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আহ, যে পার্টনার অর্গানাইজেশনের সাথে আমাদের যেই মানে তার সেই এজেন্ডা গুলো রিলেটেড যে কাজকর্ম, বা সেই স্পন্সরের সাথে হচ্ছে যে ফেস্টিভ্যালটাকে ওই মানে সবগুলো স্টেক রক্ষা করে সাজানোর যে কাজ, সেই কাজগুলোতে বেশি গুরুত্ব দিতে গিয়ে ওই কাজটা দেখা গেছে যে আসলে কম করা হয়েছে, ওই কাজটা আসলে যথেষ্ট গুরুত্ব পায় নাই। এই ধরনের ঘটনা কিন্তু আসলে আমার মনে হয় যে আমরা যারা টিএসসি তে সংগঠন করছি, তারা কিন্তু এই ধরনের ঘটনা আসলে মানে আমরা এই ধরনের এক্সপিরিয়েন্স আসলে আছে আমাদের, যে আসলে তো সেই ক্ষেত্রে আসলে এটাও একটা ব্যাপার যে আইএসএফ এর যে মেইন পারপাস, সেই পারপাসটা তো আসলে মানে কোনো বহুজাতিক উন্নয়ন সংস্থার পারপাস না আসলে। সেটা তো আসলে বাংলাদেশের জনগণ, আমাদের তরুণ, এটা আমাদের সবারই পারপাস আর কি। তো এই জায়গায় আমার মনে হয় যে এখানে আসলে মানে আইএসএফ এর যে ফুল পটেনশিয়াল, এটা কখনোই আসলে এই ধরনের মানে আহ, একটা এম্বাসি বা একটা উন্নয়ন সংস্থা এই ধরনের পার্টনারশিপের মাধ্যমে এটা সাস্টেন করবে, এটা হয়তো ভালোভাবে সাস্টেন করবে, কিন্তু এটা যে ফুল পটেনশিয়াল, এটার যে নামের যে ওয়েটটা, যেটা একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, তার মানে এটা আসলে অনেক কিছু, অনেকগুলো মানুষ আসলে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়, অনেকগুলো মানুষ, অনেকগুলো দেশ এটার সাথে যুক্ত আছে। সেই এটা যে পটেনশিয়াল, সেটা আসলে এভাবে অ্যাচিভ করা পসিবল না। এখানে যদি সরাসরি আহ, সরকার বা পাবলিক ফান্ডের টাকা যদি এখানে আসে, বা এখানে যদি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের থেকে যদি পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, কারণ খুব স্বাভাবিকভাবে সহজভাবে বলি, আমরা কখনোই আসলে আমাদের কোনো যে পার্টিসিপেন্ট ফিল্ম মেকার, সে অ্যাওয়ার্ড জিতলেও কিন্তু তাকে আমরা হচ্ছে যে আমাদের যে মঞ্চ, সেই মঞ্চে ডেকে কিন্তু অ্যাওয়ার্ড দিতে পারি না, কারণ তিনি থাকেন আরেক দেশে, তাকে প্লেনে করে আসলে আমরা কখনো অ্যাফোর্ড করতে পারি না যে তাকে হচ্ছে যে প্লেন ভাড়া দিয়ে নিয়ে আসবো। কিন্তু এটা যদি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় জায়গা থেকে যদি জিনিসটাকে দেখা হয়, যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক যে পরিবেশ, বা বিশ্ববিদ্যালয় আসলে যে ধরনের যদি তার একটা আসলে একটা সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হওয়ার তার যদি আকাঙ্ক্ষা থাকে, বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেশন তার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে যদি সেইভাবে দেখে আদৌ, তাহলে কিন্তু আসলে আইএসএফ এর পৃষ্ঠপোষকতা করা এটা আসলে খুবই একটা স্বাভাবিক পদক্ষেপ আর কি। তো আমার এটাই আর কি, এটা হচ্ছে আমার অভিজ্ঞতার আলোকে এটাই আমার চিন্তা যে আহ, আমরা অ্যাজ এন অর্গানাইজার আমরা যাদের সাথে কোলাবোরেশন করতে পারি, যে পর্যন্ত যেতে পারি, সেইখান থেকে আমাদের পূর্বসূরীরা আমরা আসলে সর্বোচ্চ আসলে এই ধরনের একটা সলিউশনের জায়গায় পৌঁছাইছি। এবং আসলে আহ এবং অন্যান্য উদাহরণ আছে, আপনারা দেখেন যে বাংলাদেশে তো ফেস্টিভ্যাল অনেকগুলাই হয়, তো এমন ফেস্টিভ্যাল আছে যারা আসলে অনেক ধরনের পৃষ্ঠপোষকতা পায়। এখন তারা আসলে কোন কলেবরে কাজ করে এবং তারা আসলে কাদের ইনক্লুড করতে পারে, সেটা দেখলে আসলে খুব পরিষ্কারভাবে দেখা যায় যে আসলে একটা একটা ফেস্টিভ্যাল যেখানে হচ্ছে একটা উন্নয়ন সংস্থা একটা একটা ধর খুবই সামান্য একটা বাজেট দিচ্ছে, বা যে সেটা দিয়ে যে ফেস্টিভ্যালটা হচ্ছে, সেটার সাথে যখন একটা ফেস্টিভ্যালের পিছনে, একটা আয়োজনের পিছনে যখন একটা গভর্নমেন্ট বা তার একটা মিনিস্ট্রি বা তার হচ্ছে যে একটা বড় ইনস্টিটিউশন এসে দাঁড়ায়, তখন সেটার কলেবর আসলে কত বড় হয়। এটা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেখলে কিন্তু আমরা আসলে বুঝতে পারি। এখন আইএসএফ এর যে মেইন কোর যে জায়গাটা, আমি মনে করি সেই জায়গাটার সম্ভাবনা অনেক,
সেখানে আসলে অনেক মানুষকে যুক্ত করে এটা আসলে পুরা ঢাকা শহরকে, পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আসলে মানে গ্লোবাল কালচারাল হাব বা গ্লোবাল ফিল্ম হাবে পরিণত করার মতো ম্যান্ডেট বা হতেছে যে আহ, আহ, সম্ভাবনা এই আইডিয়াটার মধ্যে আছে। কিন্তু এটা আসলে যদি সঠিক জায়গা থেকে পৃষ্ঠপোষকতা না হয় এবং আইএসএফ এর এজেন্সি যদি আসলে মানে যাদের রক্ষা করা, যাদের হাতে যাওয়া দরকার, যারা আসলে পৃষ্ঠপোষকতা করা উচিত, তারা যদি না করে, তাহলে আসলে এটা এক ধরনের একটা মানে ভার্চুয়াল একটা ব্যাপার আর কি, ভার্চুয়াল একটা ঘটনা যেখানে আসলে ফিল্ম জমা পড়ছে ভার্চুয়ালি, আমরা আহ, প্রচারণা করছি ভার্চুয়ালি, এবং দেখা যাচ্ছে ভার্চুয়াল আসলে তো ভার্চুয়াল ঘটনায় পরিণত হয়েছে, কারণ অডিটোরিয়াম কিন্তু ফাঁকা থাকে আমাদের অনেক সময়, যেটা একটা স্ট্রাগলের ব্যাপার হয়ে গেছে, কারণ এটা পার্টনার অর্গানাইজেশন আবার ফাঁকা অডিটোরিয়াম পছন্দ করে না। তো পার্টনার অর্গানাইজেশন তো আসলে ওই জিনিসটা বিবেচনা করতেছে না যে আসলে শর্ট ফিল্মের টোটাল অডিয়েন্স কেমন বা বাংলাদেশে আসলে ফিল্ম এডুকেশনের অবস্থা কেমন, এটা তো আসলে পার্টনার অর্গানাইজেশনের চিন্তার ব্যাপার না। তো ওই চিন্তা, ওইটা যাদের চিন্তা করার ব্যাপার যে বাংলাদেশের ফিল্ম এডুকেশনের অবস্থা কেমন বা বাংলাদেশে আসলে চলচ্চিত্র নির্মাণের পরিবেশ কেমন, এইটা যাদের চিন্তা, তাদের আসলে আইএসএফ নিয়েও চিন্তা থাকা উচিত আর কি, সেটা আমি মনে করি। কেউ যদি এখানে কিছু অ্যাড করতে চান। না, সেন বেশ চমৎকার ভাবে বিস্তারিত আলাপটা তুলছে এবং হচ্ছে ওর অভিজ্ঞতা থেকে সেন শাহরিয়ার যেভাবে আসলে ডিল করে আসছে এবং ভবিষ্যতে যেমনটা দেখতে চাই সেই জায়গা থেকে খুব বিস্তারিত আমার মনে হয় এটাই আর কি। মানে একটা ফিল্ম সোসাইটি, একটা স্টুডেন্ট ফিল্ম অর্গানাইজেশন প্রচন্ড লিমিটেশনের ভিতর দিয়ে এত বছর ধরে করে আসছে এবং অনেক ধরনের কোলাবোরেশনের ভিতর দিয়েও করার চেষ্টা করছে। তো মূল উদ্দেশ্য যেটা, সেটার সাথে আসলে শুধু আমরাই যে শুধু স্ট্রাগল করব, চেষ্টা করব সেটা না, আরো অনেকের আসলে আসা উচিত। অনেকগুলো এন্টিটির এখানে হচ্ছে এই কি বলে স্টেক হোল্ডার হওয়া উচিত, এই ইম্পর্টেন্সটা রিয়েলাইজ করা উচিত। মানে অবভিয়াসলি, এবং ও একটা ভালো কথা বলছে যে ফিল্ম কেন জরুরি সেইটা যারা বোঝেন বা বোঝেন না তাদেরকেও একটা জায়গায় এসে ফিল্ম কেন ইম্পর্টেন্ট এবং ফিল্ম লার্নিংও কেন ইম্পর্টেন্ট, কেন এই ফেস্টিভ্যালটা ইম্পর্টেন্ট, সেই সবগুলো মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর চেঞ্জ হবে। কিন্তু সেটা স্টার্ট করতে হবে আর কি, এটাই। আমরাও আসলে আশা রাখি যে সাংস্কৃতিক প্রসারের দায়ভারটা যে এন্টিটির উপর, তাদেরকেই যেন আমরা আগামীতে পৃষ্ঠপোষক হিসেবে পাই। তো আমার প্রশ্ন আসলে এগুলাই ছিল, আমরা আলোচনার শেষ পর্যায়ে। দুঃখিত, শুরুতে হচ্ছে লাইভে যেতে একটু ঝামেলা হয়, আমি পরিচয় করা দিতে পারি নাই কাউকে। আমাদের সাথে আজকে আলোচনায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা সাইদি হাসান রাব্বি, এবং আইইউএসএফ এর কিউরেশনের সাথে যুক্ত থাকেন মুত্তাকিউর রহমান ভাই, এবং উনি একজন চলচ্চিত্র সংসদ কর্মী, উনি যুক্ত ছিলেন। আর ছিলেন শিয়ান শাহরিয়ার আলমগীর, চলচ্চিত্র সংসদ কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাবেক সভাপতি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আমরা এখানেই শেষ করব। আপনাকেও আপনাকেও আপনাকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এটাই। আর যেটা বলতে চাই যে মানে এতদিন যেহেতু আমরা এই প্রয়াসটা জারি রাখতে পারছি, সামনেও হয়তো বা রাখতে পারবো। কেউ আসুক বা না আসুক, আমাদের এই চেষ্টাটা জারি থাকবে, এইটুকু অন্তত আমরা বলতে পারি। এইটাই। আহ, আমাদের হ্যাঁ, জায়গা থেকে আমরা ছবি বানানোর 16তম চেষ্টা আসরের করবো। জন্য। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে প্রতি বছরই অপেক্ষা করব কবে আবার আইইউএসএফ হবে। এটাই, এই চেষ্টাটা জারি থাকা জরুরি। ঠিক আছে। 16তম আসরের জন্য শুভকামনা সবাইকে। অনেক ভালো মতো না এবারের আসরটা যাক, সেই দোয়া রইল। আমরা নিশ্চয়ই টিএসসি তে, তো কবে হবে টিএসসি তে এটা আপনি একটু বলে দেন 31, ভাইয়া। 1 এবং 2, 2 তারিখ হচ্ছে ক্লোজিং, আর অ্যাওয়ার্ড গেম সেরেমনি। স্ক্রিনিং হচ্ছে 31, 1, 2 এই 3 দিন। ওকে, সবাইকে আমন্ত্রণ, নিশ্চয়ই দেখা হ্যাঁ। হবে। ঠিক আছে।